আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছি ভালো। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি ভালো। আপনাদের গ্রুপে বলে দেন যে ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে স্যার, এখনই মেসেজ দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম। স্যার আপনাকে চেনা চেনা মনে হচ্ছে স্যার। ভালো আছেন স্যার আপনি? হ্যাঁ, আছি ভালো। এর আগে কি আপনাদের সাথে ক্লাস হয়েছে আমার? না স্যার, এইবারই ফার্স্ট। হয় নাই তো স্যার, কিন্তু ছবিতে দেখতেছি মনে হচ্ছে আপনাদের চেনা চেনা মনে হচ্ছে স্যার। হইতে পারে, ইউরোপেনে তো আছে অনেকদিন, 17 থেকে। তাহলে স্যার হয়তো দেখা হয়েছে। আপনাদের এরপর থেকে ক্লাসে অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে? লাইভ ক্লাসে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আপনাদের সাথে পরিচিতও হওয়া হবে। দ্বিতীয়ত কার লাইভ ক্লাস করতেছে এদের আমি বুঝতে পারবো। কি স্যার আসসালামু আলাইকুম। চ্যাটে দিয়ে দিব স্যার, না চ্যাটে? চ্যাটে না, চ্যাটে তো দিবেনই। এখানে এখন থেকে চ্যাটে দিয়ে লাগবে না, আমি রোল কল করব। আপনারা যখন আমি গুগল ক্লাসরুমে লিংক দিব ওখানে তো কমেন্ট করবেনই, কারণ ওখানে সবাই কমেন্ট করলেও সবাই ক্লাস করে না, ঠিক আছে? লাইভে ক্লাস করে না, হয়তো অনেকে স্মার্টফোন নাও থাকতে পারে, তো ওটা তো আলাদা। কিন্তু লাইভ ক্লাস কারা করতেছেন এটা আমি অ্যাটেন্ডেন্স নিব, আমি রোল কল করব। স্মার্টফোন নাই কিন্তু ডুমাইরে থেকে যাই স্যার, যাই হেদেরই সমস্যা স্যার। হ্যাঁ, ওই জন্যই আমি রোল কল করব। মাঝামাঝি কোনো একটা সময় রোল কল করে নিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি লাস্টের দিকে অথবা মাঝামাঝি টাইমে রোল কল করব, এটার কোনো টাইম ফিক্স নাই। মাত্র জয়েন করছেন 5-6 জন। কতজন ক্লাস করেন রেগুলার আপনাদের সেকশন থেকে? স্যার 10 থেকে 12 জন। এত কম কেন? আপনাদের এখানে আইডিয়া আছে কতজনের? কখনো কখনো 20 জন হয় স্যার। বাদ দেওয়ার পর তো 52 জন আছে এখনো। মানে রেজিস্ট্রেশন করার পর নাকি ক্লাস করে নাই, কিন্তু এখন পর্যন্ত তো রেগুলার 52 জন আছেন। সবার তো স্যার যদি স্মার্টফোন অ্যাভেলেবল না, তো এজন্য। এখন 1 বছর ধরে তো ক্লাস হচ্ছে, এখন স্মার্টফোন না থাকলে 1 বছর ধরে কিভাবে এক্সাম দিচ্ছে? এক্সাম দেয় কতজন? এক্সাম দেয় স্যার এরকম 50 জনের মতো, 48 জন। তাহলে তো অনেক, প্রায় আড়াই গুণ ক্লাস করতেছে। 15-20 জন, পরীক্ষা দিচ্ছে 50 জন। আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে, ল্যাব রিপোর্ট যে সাবমিশন, ঠিক আছে? আপনারা একটা খাতা বানাবেন, A4 সাইজে কিছু পেজ নিয়ে একটা খাতা বানাবেন। আমি যখন ক্লাসে একটা জিনিস শেখাবো আপনাদের বা করাই দিব, ওটা আপনাদের ক্লাসে করাই নিব, ঠিক আছে? তো এগুলা আপনাদের খাতায় থেকে যাবে। ফাইনালি যখন ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, ঠিক আছে, তখন এগুলো একসাথে করে জমা দিলে আপনাদের কাজ অনেকটা হয়ে যাবে। বুঝতে পারছেন? যাতে এক্সট্রা কোনো প্রেশার খুব একটা থাকবে না আপনাদের। আর যারা ক্লাস করতেছে না তারা তো এই সুযোগটা এতটা পাবে না। তো তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? মডিউলগুলোকে আপনার স্যার আপনার হোম টাউন কোথায়? কুষ্টিয়াতে। আচ্ছা, আপনাদের যে দুইটা আমি ক্লাস মডিউল দিছিলাম, দুইটা কি ডাউনলোড দিছেন? এটা দিছিলাম, মনে আছে? আর এটা দিছিলাম মেবি। তো আপনাদের আমি ক্লাসটা দেখছি, ঠিক আছে, ডিটেলস ক্লাস দেখছি। এই কোর্সটা আপনাদের জন্য যদি ভালো মতো শিখতে চান বা শিখতে পারেন, এটা আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই কোর্সগুলো অবশ্য লাইভ ক্লাস নিলে খুব বেশি ভালো হতো, মানে
প্রেজেন্ট থেকে, কারণ এখানে কিছু জিনিস লাগবে যেগুলো আসলে এখানে অনলাইনে নেই, ক্লাসে থাকলে এগুলো দেখানো যেত। আপনাদের কারোর কাছে কি বই আছে আরসিসি এর, নিলসনের বই? না স্যার। আচ্ছা নাই, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। আমরা মোটামুটি একদম আপনাদের আমি চেষ্টা করবো যতটুকু আছে গুছাই দেওয়ার, যদি এখানে গুছানো কিছু নাই। আপনাদের খাতা থাকলে পারে আমি যেখান থেকে যতটুকু দেখাই এরকম করে আগায় যান। এই পেজটা কি ক্লিয়ার? হ্যালো, জি স্যার, আসছে স্যার। আচ্ছা এখানে দেখেন, এখানে আপনাদের আমাদের যে রেনফোর্সমেন্ট গুলো ইউজ করি বা যেগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, সেই রেনফোর্সমেন্ট গুলার বার নাম্বার, তার ডায়া এবং এরিয়া দেওয়া আছে। আপনারা এই তিনটে ইনফরমেশন গুলো লিখে রাখেন। যেমন এখানে বার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 14 এবং 18। তো আমরা জানি যে বারের যে নাম্বার থাকে এটাকে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে ওইটা আমরা ইঞ্চিতে পাবো, বারের ডায়াটা ইঞ্চিতে পাবো, ঠিক আছে? তো এখানে ইঞ্চিতে ভ্যালু আছে। আর নরমাল আমরা যদি মিলিমিটারে বলি, মিলিমিটারের মাপও এখানে দেয়া আছে, যে 3 নাম্বার বারের ডায়া হবে 10 মিলি, 4 নাম্বার 13 মিলি, 5 নাম্বারের ক্ষেত্রে 16 মিলি। ওকে, তো এরকম করে আমরা বের করতে পারবো। এখন আমরা যে কোনো রেইনফোর্সমেন্টের ডায়া থাকলে তার এরিয়া আমরা কিন্তু বের করতে পারি, ডায়ামিটার থেকে এরিয়া সহজে বের করতে পারি। এরিয়া বের করার ফর্মুলা কি? π/4 d স্কয়ার, তাই তো? তো এই ভ্যালুর সাথে এই ভ্যালুটা 19-20 হতে পারে, যেমন পয়েন্টের পরে 2 নাম্বার ঘরে যে হয়তো এদিক ওদিক একটু হতে পারে। তো আমরা চেষ্টা করব এই অ্যাকুরেট ভ্যালুগুলা মেজারমেন্ট করার, কারণ আমরা যে রেইনফোর্সমেন্ট গুলো ইউজ করি এগুলা কিন্তু প্লেন থাকে না, এগুলো টুইস্টেড থাকে, বুঝতে পারছেন? জি স্যার। এখানে আপনাদের রেইনফোর্সমেন্টের যে ডায়াটা মেজার করা হয়, যদি এরকম প্লেন হতো তাহলে এটা ক্যালকুলেট করা খুব সহজ হতো। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডায়া, এটা তো প্লেন বার না। এটা আপনার রেইনফোর্সমেন্ট মোটামুটি ভালো মতো দেখেন যে বাজারে যত রেইনফোর্সমেন্ট পাওয়া যায় প্রত্যেকটাই কিছুটা কি থাকে, এর সাথে উপরের পৃষ্ঠ কিছু রাফ রাখা হয় যাতে বন্ডিংটা ভালো হয়, ঠিক আছে? তো যার জন্য এই মেজারমেন্টের সাথে এই এরিয়া অ্যাকচুয়ালি 100% ম্যাচ করে না। তো আমরা চেষ্টা করব এই ভ্যালুগুলা নিয়ে কাজ করার, ঠিক আছে? কারণ এইগুলো অ্যাকচুয়াল মেজারমেন্ট করে হিসেব করে দেয়া আসছে যে অ্যাকচুয়াল ভ্যালুটা, অ্যাকচুয়াল ইফেক্টিভ এরিয়া কতটুকু হবে সেটা এখানে ইফেক্টিভ এরিয়াটাই দেয়া আছে। ওকে, জি স্যার। আর এর ওয়েট বের করার ফর্মুলা তো আমরা মনে হয় জানি, যেগুলো আপনাদের কাজে লাগবে এগুলাই বলে দিচ্ছি। ডি স্কোয়ার এল বাই 160, অর্থাৎ আমি যদি ডি এখানে মিলিমিটারে নেই তাহলে তার প্রতি মিটারের ওয়েট কতটুকু হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। ডি স্কোয়ার এল বাই 160 0.2 থেকে আমরা এর ঠিক আছে স্যার। 0.2 তো হওয়ার কথা স্যার। 162.2 জি স্যার। জি জি স্যার। 0.2টা এখানে নেগলিজিবল, ঠিক আছে, একটা সমস্যা নাই। জি স্যার। আর স্যার ফিটে হলে স্যার 532। হ্যাঁ 532। 532। হ্যাঁ আমি জানি যে আপনাদের এখানে অনেকে আছেন যারা মোটামুটি এই কাজগুলো করেন, তাদের ক্ষেত্রে হিসাবগুলো অনেক ভালো জানা আছে। তো এটা হয়ে গেলে বলেন, আমি পরের আস্তে আস্তে আগাই। জি স্যার, আগান স্যার। তাহলে এই আমি তো রেকর্ডিং দিয়ে দেবো। তো আপনাদের এখান থেকে আমাদের যে ভ্যালুগুলো দরকার, যদি আমরা বলি যে 3 নম্বর রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে এর এরিয়াটা কত, আমরা π/4 d স্কয়ার ইউজ না করে, ঠিক আছে, যদি মনে না থাকে ক্যালকুলেশনের ক্ষেত্রে আলাদা, কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই ভ্যালুগুলো ইউজ করার, বুঝতে পারছেন? কারণ এই ভ্যালুটা ইফেক্টিভ এরিয়া ধরে হিসাব করা আছে, আর আমরা যেটা হিসাব করি অ্যাজ ইউজুয়াল এর ডায়ামিটার ধরে হিসাব করতেছে। স্যার সুতার ক্ষেত্রে স্যার সুতা স্কয়ার বাই 24 না স্যার, সুতার ক্ষেত্রে ওই হিসাবটা আলাদা, আমরা নরমালি সুতা ধরে করব না, কারণ সুতা এটা ইন্টারন্যাশনালি কোনো মাপ না। জি স্যার, সুতা হলে ঝামেলা হয় স্যার, অনেক ঝামেলা। সুতা হলে ঝামেলা হবে অনেক। জি স্যার। তো এখানে ক্লিয়ার কভারের যে ভ্যালুগুলো আছে, এই ক্লিয়ার কভারের ভ্যালুগুলো আপনারা এখান থেকে লিখে নেন। ক্লিয়ার কভারটা আমার লাগবে। ক্লিয়ার কভার কোনটা এটা তো মনে হয় আপনারা জানেন, যে আমরা যখন রিইনফোর্সমেন্ট ইউজ করি, বিম হোক আর স্ল্যাব হোক, রিইনফোর্সমেন্টের আউটার ফেস থেকে বটম ফাইবার পর্যন্ত এটাকে কি বলে? এটাকে বলা হয় ক্লিয়ার কভার, সিসি, ঠিক আছে, সিসি। আর রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে টপ ফাইবার পর্যন্ত এই ডিসটেন্সটাকে বলা হয় কি? ইফেক্টিভ ডেপথ ডি। তো ইফেক্টিভ ডেপথ ডি বের করা হয় কিভাবে? টোটাল যদি থিকনেস বা টোটাল ডেপথ যদি টি হয় তাহলে ডি বের করা হয়
টি থেকে প্রথমে বাদ যাবে কি ক্লিয়ার কভার, তাই তো? তারপর বাদ যাবে এই যে রিইনফোর্সমেন্ট আমরা ইউজ করলাম এখানে, ঠিক আছে? এই রিইনফোর্সমেন্টের অর্ধেক ডায়ামিটার বা রিইনফোর্সমেন্টের রেডিয়াসটা বাদ যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, হাফ ডায়া বাদ যাবে। হ্যাঁ, হাফ ডায়া মানে কি রেডিয়াস, জি স্যার। জি স্যার। রেডিয়াসটা বাদ দিলে আমরা স্যার ওই effective ক্ষেত্রে পাবো। স্যার ডায়া বাই 2 দিলে স্যার আরো সুবিধা হয় স্যার, অনেক সময় রেডিয়াস বুঝতে একটু ঝামেলা হয় স্যার। হ্যাঁ, আমাদের আপনারা ডায়া বাই এখানে 2 তাহলে দিয়ে দিতে নেন, তাহলে টি দেন, এখানে সি দেন, মাইনাস ডি বাই ডায়া 2 বাই দেন। 2। জি স্যার, ডায়া বাই 2। আচ্ছা, কিছু বিষয় এই যেগুলো আপনাদের একদম ক্লিয়ার হওয়ার দরকার সেগুলো ক্লিয়ার করে আমরা তারপরে আগাবো সামনের দিকে। এতটুকু হয়েছে? এখানে দেখেন, যদি স্ল্যাব আমরা ইউজ করি, স্ল্যাবের ক্ষেত্রে ক্লিয়ার কভার হবে 0.75 ইঞ্চ, ঠিক আছে? যদি বিম ইউজ করি, বিমের ক্ষেত্রে ক্লিয়ার কভার হবে 1.5 ইঞ্চ। কলামের ক্ষেত্রে ডিপেন্ড করবে কি ধরনের কলাম। নরমাল অ্যাজ ইউজুয়ালের ক্ষেত্রে 1.5 ইঞ্চি। এটা যদি কোনো স্যালাইন জোনে হয়, যেমন খুলনা রিজন বা উপকূলবর্তী এরিয়া, তাহলে সেগুলোর ক্ষেত্রে হবে 3 ইঞ্চি। আর কলামের ক্ষেত্রে যেটা একদম গ্রাউন্ডের সাথে কন্টাক্টে আছে 2 ইঞ্চি, আর গ্রাউন্ডের উপর থেকে যদি কাস্টিং করে আসা হয় সেক্ষেত্রে ক্লিয়ার কভার হবে 3 ইঞ্চি। বাইরে থেকে জাস্ট আসছেন তারা মিউট করে রাখেন। স্যার ওটা স্ল্যাবের টপ কভার দিলেন না বটম কভার দিলেন স্যার? কোনটা? স্যার স্ল্যাবে যেটা দিছেন ওটা তো এখানে যে ক্লিয়ার কভার গুলো দিচ্ছি আমরা, এটা সব বটমের জন্য, কারণ সেটাই ইফেক্টিভ বলতেছি। ডিপ গুলো তো আমার জি লাগবে, স্যার, টপ কভার তো আমার দরকার জি হবে না। স্যার, জি স্যার। টপে তো 1 ইঞ্চি স্ল্যাবের। হ্যাঁ, টপের আমার দরকার হচ্ছে না, কারণ আমার টপেরটা তো ক্যালকুলেশনের জন্য আসলে ম্যান্ডেটরি না। আমার তো দরকার ইফেক্টিভ ডেপথটা বের করা জি সব স্যার, ক্ষেত্রে। বুঝছি স্যার। এই সাবজেক্ট আসলে একটা হিউজ একটা সাবজেক্ট, তো এখানে এরকম না দিয়ে এটা যদি আহ, আপনাদের ডিজাইন কি প্রপারলি কমপ্লিট করানো হয়েছে ভার্সিটি থেকে? স্যার ডিজাইন সাবজেক্টটা যত জটিলতা স্যার, পূর্বে যদিও এগুলো বলা ঠিক না, ডিজাইন ক্লাস করছি স্যার, বাট আচ্ছা টোটালি কমপ্লিট করতে পারি না, নিজেদের মতো করতে পারি না স্যার। আচ্ছা, তো দেখা যাক আমরা কতটুকু পারি কিছু এখানে। ল্যাগিং থাকেই স্যার। স্যার আপনারটা তো তারপর মনে হয় ইউএসডি না? ইউএসডি করবেন আপনি না ডাব্লিউএসডি? এখানে আপনাদের যে মডিউল আমাদের তো ইউরোপিয়ান থেকে দেয় নাই, প্রিভিয়াস যারা করাইছে এই পর্যন্ত ইউরোপিয়ানের সবসময় করানো হয়, এটা ডাব্লিউএসডি তে করানো হয়, কিন্তু এখন তো ডাব্লিউএসডি তো আসলে চলে না। না স্যার, এখন তো ইউএসডি করছে। হ্যাঁ, এখন সব ইউএসডি করা হয়। আমরা এখানে ডাব্লিউএসডি আছে, ডাব্লিউএসডি করাবো, ইউএসডিও করাবো যতদূর পারি, ঠিক আছে এর মধ্যে। জি স্যার, জি স্যার। মানে এটা আমি এক্সট্রা, এটা আমার মতো করে আমি করাচ্ছি, কারণ হচ্ছে এটা তো আসলে অন্যজন করালে হয়তো অন্যরকম করাবে, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি যে এটা যদি একটু ভালো করে আপনারা শিখতে পারেন। আপনাদের আমি জি একটা স্যার। বই দিয়ে দেবো, ঠিক আছে? মানে এই বইটা মোটামুটি অল ওয়ার্ল্ডে, মানে সারা পৃথিবীর মধ্যে স্ট্রাকচারের জন্য, বিশেষ করে আরসিসির জন্য সব থেকে ভালো বই, স্যার ঠিক খুরমির, আছে? এবং আর এস খুরমির বই স্যার? না, আর এস খুরমির না, এটা হচ্ছে নিলসনের বই। ও খুরমির আচ্ছা, বই তো এর জন্য না, খুরমির বই তো হাইড্রোলিক্স এর জন্য, ঠিক আছে? হাইড্রোলিক্সের জন্য, হ্যাঁ। অথর এইচ নিলসন। এই বইটা মোটামুটি বুয়েট কুয়েট থেকে শুরু করে অল ওভার, মানে এর থেকে ভালো বই আর নাই। তো বইটার সফট কপি আমি দিয়ে দিব, যে আপনারা যারা কাজ করতে বা শিখতে আগ্রহী, অনেক সময় বই পান না, বা কারণ এই এই বইগুলোর থেকে কোড আসছে, ঠিক আছে? জি স্যার। বাংলাদেশের বিএনপিসি কোডটা আসলে এসিআই কোড থেকেই কপি করা বলা যায়। এতটুকু হয়েছে? জি স্যার। ওকে, এটা মুছে দিলাম আমি। আচ্ছা, এখানে দেখেন আপনাদের ফর্মুলা দুইটা দেওয়া রয়েছে এখানে। ডাব্লিউএসডি এর ফর্মুলা দিছে। তো ডাব্লিউএসডি আর ইউএসডি সম্পর্কে আপনাদের কি আইডিয়া আছে? স্যার আছে স্যার কিছুটা। আচ্ছা, ডাব্লিউএসডি হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড, আর জি স্যার। ইউএসডি হচ্ছে আলটিমেট স্ট্রেন ডিজাইন। ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন আর আলটিমেট স্ট্রেন ডিজাইন। স্ট্রেন আসলে কি? স্ট্রেস এর যে আলটিমেট ভ্যালু, ঠিক আছে, যে পয়েন্টে যে ফেল করে সেটাই হচ্ছে স্ট্রেন্থ। জি স্যার, শক্তি স্যার। একই, দুইটা একই। স্ট্রেসও মানে রেজিস্টিং ফোর্স বাই এরিয়া, স্ট্রেন হুম, মানে রেজিস্টিং ফোর্স বাই এরিয়া। স্ট্রেন মানে আলটিমেট, যে পয়েন্টে যে ফেল করবে, ঠিক আছে? ম্যাক্সিমাম জি ক্যাপাসিটিকে স্যার। স্ট্রেন বলে আমরা। তো ডাব্লিউএসডি তে আমরা ফ্যাক্টর অ্যাপ্লাই করি ম্যাটেরিয়ালের কোয়ালিটির উপর।
ঠিক আছে? ম্যাটেরিয়ালের এই WSD টা আগে ইউজ করা হতো, এটা অনেক কস্টলি আর যখন ম্যাটেরিয়ালের কোয়ালিটি ঠিক ছিল না। যেমন আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিই, যেমন আমরা যখন WSD করি, এটা WSD তে করা হয়েছে ফর্মুলাগুলা। WSD এর ক্ষেত্রে আমরা একটা কনক্রিটের যে ক্যাপাসিটি তার 45% নিয়ে কাজ করি, ঠিক আছে? আবার স্টিলের যে ক্যাপাসিটি তার আমরা কত পার্সেন্ট নিয়ে কাজ করি? 40% নিয়ে কাজ করি। ওকে, তো চিন্তা করেন আপনার বাজার থেকে একটা রড কিনে আসছেন যেটা গায়ে লেখা ছিল এটা 60 গ্রেডের, মানে 60,000 PSI, সেটার মাত্র 24,000 ধরে আপনি কাজ করতেছেন। তার মানে আপনার ম্যাটেরিয়াল কোয়ালিটি আগে এমন ছিল যে এটা আসলে ইনশিওর করা যেত না। নিয়ে আসছেন 60,000, কোয়ালিটি দেখা যাচ্ছে 40, 50 বা 45 এর মধ্যে থাকতো। কিন্তু বর্তমান যুগে কি এটা আছে আর? এখন যদি আপনার 60 PSI বলে, 60 গ্রেডের বলে, তার মানে কি 60,000 PSI এর স্ট্যান্ড, তাই তো হবে নাকি? জি হ্যালো? জি স্যার, স্যার জি স্যার। হ্যাঁ, তো এই WSD তে আমরা এটা করতাম যে একটা রিইনফোর্সমেন্টের যে ক্যাপাসিটি তার মাত্র 40% আমরা ইউজ করতাম, আর 60% এটা আমরা ইউজ করতাম না। আবার কনক্রিটের যে ক্যাপাসিটি 28 দিন পরে যেটা আমাদের আসে, কত আসে? ধরেন 3000 আসছে, আমরা সেখানে ইউজ করতেছি মাত্র 45%, 50% এরও কম। তো ওই সময় ম্যাটেরিয়াল কোয়ালিটি ইনশিওর করা যেত না, ওই সময় WSD ইউজ করা হতো। বুঝতে পারতেছেন যে আমার যা লাগবে তার থেকে অর্ধেকেরও কম আমি ইউজ করতেছি। মানে যেখানে রিইনফোর্সমেন্ট লাগবে হচ্ছে আমার সাপোজ 2.5 টন, সেখানে আমি ইউজ করতেছি কয় টন? 2.5। আর যদি আমরা লাগে 1 টন, আমরা ইউজ করতেছি 2.5 টন WSD মেথডে, ঠিক আছে? তো এই জন্য এটা এখন আর ইউজ করা হয় না মোটামুটি। আর USD তে আমরা এখানে ম্যাটেরিয়াল কোয়ালিটি ইনশিওর করতে পারছি, এই জন্য আমরা এখানে ফ্যাক্টর অ্যাপ্লাই করি লোডের উপর। USD ক্ষেত্রে ফ্যাক্টর গুলা চেঞ্জ হয়, বর্তমানে যেটা ইউজ করা হয় আমাদের দেশে মনে হয় 1.4, কিন্তু অল ওভার অন্যান্য জায়গায় ডেড লোডের সাথে 1.2, মানে 20% এক্সট্রা নেওয়া হয়, আর লাইভ লোডের ক্ষেত্রে 60% এক্সট্রা নেওয়া হয়। বুঝতে পারছেন? এটাকে ডিজাইন লোড ধরে ডিজাইন করা হয়। বুঝতে পারছেন? এটা ডিজাইন লোড ধরে USD তে এখন ডিজাইন করা হয়। অর্থাৎ আমরা ম্যাটেরিয়াল 100% ইনশিওর করছি, এখন আমরা লোডটাকে বাড়ায় দিই। আর এখানে বুঝতে পারতেছেন যে 20% বাড়ায় দেওয়া মানে হচ্ছে যে আপনার যে ম্যাটেরিয়াল যেটা নিচ্ছেন ডেড লোডের ক্ষেত্রে তো আপনি হিসেব করে বের করবেন যে কনক্রিট ইউনিট ওয়েট কত, সেখান থেকে বের করতে পারতেছেন সহজে। তো লাইভ লোডের ক্ষেত্রে আমরা ওভারঅল প্রত্যেকটা বিল্ডিং যখন আমরা নেই, রেসিডেন্সিয়াল বিল্ডিং, ইনস্টিটিউশনাল বিল্ডিং, প্রত্যেকটার জন্য এই লাইভ লোডের ভ্যালু থাকে যে পার স্কোয়ার ফিটের ভ্যালুটা কত, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ধরে আমরা কাজ করি। আর একটা জিনিস আপনাদের বলা দরকার, আমরা যে এখানে FY নিয়ে কাজ করি, এই FY টা কি, এটা কি জানেন কেউ? জি স্যার, রডের ইল্ড স্ট্রেংথ। লোডের ইল্ড স্ট্রেন্থ মানে কি? আমরা যদি ডায়াগ্রাম থেকে দেখি তাহলে এদিকে যদি স্ট্রেন দিই, এদিকে যদি স্ট্রেস দিই, ঠিক আছে? এদিকে যদি আমরা স্ট্রেস দিই তাহলে ইল্ড স্ট্রেন্থ মানে হচ্ছে যে যে পর্যন্ত একটা ম্যাটেরিয়াল এখান থেকে এই পর্যন্ত ম্যাটেরিয়াল থাকে প্লাস্টিক, এখান থেকে এই পর্যন্ত পুরো ইলাস্টিক, আর ইএল পর্যন্ত থাকে প্লাস্টিক। ইলাস্টিক মানে কি? অর্থাৎ এই ম্যাটেরিয়ালকে লোড অ্যাপ্লাই যদি লোডকে যদি রিমুভ করে ম্যাটেরিয়ালটা আগের অবস্থায় ব্যাক আসবে। মানে এটা সহজ ভাবে বোঝাইলে একটা রাবারকে যদি আপনি টেনে ছেড়ে দেন, রাবারটা আগে যে শেপ 100% ফিরে পাবে, ঠিক আছে? স্যার আমি যদি একটা প্রশ্ন 100% করব ফিরে স্যার পায়, এখানে স্যার। বলেন। মানে স্যার আমাকে হচ্ছে আমার এলজিডি তে ভাইভাতে এখানে একটা প্রশ্ন করছিল স্যার, যে রডের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে কি পাওয়া যায় স্যার? হুম স্যার, এর উত্তরটা কি হবে স্যার? আমার তো জানা আসলো না স্যার, হ্যাঁ, সরি। আমি আমি এটাই বলতেছি। প্রথমত স্ট্রেসের ডায়াগ্রাম থেকে আমরা স্ট্রেন্থ বের করি, স্ট্রেন্থ বের করি, ঠিক আছে? আলটিমেট স্ট্রেন্থটাও বের করি, অনেকগুলা জিনিস বের করি। আমি একটা আমি এখানে করে যদি দেখাই তাহলে সবগুলো দেখাতে পারবো। আমি কিন্তু সব পয়েন্টগুলো সব প্লাস্টিসিটি বের বললাম করে স্যার, দেয়। ব্রেকিং পয়েন্ট, আলটিমেট না, স্ট্রেন। আপনার মূলত এইটা আমরা করি প্র্যাকটিক্যালি, আমি টেস্টটা করি বের করার জন্য, মডুলাস অফ ইলাস্টিসিটি বের করার জন্য এই ইলাস্টিসিটি ডায়াগ্রামটা ড্র করা হয়। মানে ল্যাবে আমরা যখন একটা রিইনফোর্সমেন্ট যখন আমরা টেস্ট করি, ঠিক আছে, তখন আমরা এই বের করার জন্য টেস্ট করি। ইলাস্টিক ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি স্লো, ঠিক আছে? যে পর্যন্ত ছিল জি স্যার। ইলাস্টিক, হ্যাঁ, মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এই পর্যন্ত ইলাস্টিক, এর থেকে যদি কিছু লস হয় 100% যদি ব্যাক না পায়, এটাকে আমরা বলি প্লাস্টিক। ইনস্ট্যান্ট দুটো আছে, একটা আপার একটা লোয়ার, ঠিক আছে? আর এটা হচ্ছে আলটিমেট পয়েন্ট। তো একটা রিইনফোর্সমেন্ট এই পর্যন্ত নিতে পারে, এটা হচ্ছে আলটিমেট। ওকে, কিন্তু আমরা সেফটির জন্য কোন পর্যন্ত নিই? এই পর্যন্ত নিই। অর্থাৎ আমরা কিন্তু সবসময় সেফটি অ্যাপ্লাই করি, বুঝতে পারছেন?
এটার ক্যাপাসিটি মনে করেন যে 100, আপনি সাপোজ এটা 70% নিয়ে কাজ করতেছেন, এফওয়াই নেওয়া মানে কি এর আরো সেফটি কিন্তু আছে। ওকে, আর এখান থেকে আমরা করি এই স্লোপটা আমরা যদি স্ট্রেন জানি থেকে এখান থেকে এই বের করলে টাফনেস আমরা বের করতে পারবো, অনেক কিছু বের করতে পারবো। তার যে ক্যাপাসিটি তার 50% নিয়ে কাজ করতেছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল কি করতেছি আমরা, এর যে অ্যাকচুয়াল ক্যাপাসিটি আলটিমেট যে স্ট্রেন সেটাও কিন্তু আমরা ইউজ করি না। তো আমরা সবসময় কিন্তু সেফটি অ্যাপ্লাই করি। তো হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার তাহলে বলেন স্যার। তাহলে আমরা ডাব্লিউএসডি এর ক্ষেত্রে এখন ডাব্লিউএসডি এর ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো ইউজ করি সেগুলো সম্পর্কে একটু পরিচিত হয় কোনটা কি। ডাব্লিউএসডি এর ক্ষেত্রে মোমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে m = হাফ fc jk bd স্কয়ার। ঠিক আছে, এখানে fc কি, f হচ্ছে অ্যালাওয়েবল কনক্রিট স্ট্রেস। আমাদের 28 ডেজ যে স্ট্রেস পাই তার 45% নিয়ে কাজ করি। ঠিক আছে, আর f s কত হবে, এখানে আরেকটা ফর্মুলা দেয় নাই, এখানে m = আরেকটা হবে যে as fs jd। ফর্মুলাগুলো লিখে রাখেন। এখানে fs হচ্ছে আমাদের যে fy yield distance এর 40%। আর এখানে যে ভ্যালুগুলো আছে কে কে বলা হয় মডুলার রেশিও। মডুলার রেশিও কোন দুইটার রেশিও? দুইটার মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিও, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি আর কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। তো কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি বের করার ফর্মুলা এটা, আর স্টিলের যে মডুলাস অফ ইলাস্টিসিটি সেটা আমরা সবসময় এটা ধরে করব যে এখানে 29 × 10⁶ এটা ধরে করব, এত পিএসআই ধরে আমরা সবসময় করব। যে কোনো স্টিল যদি দেওয়া থাকে আমরা সেই ক্ষেত্রে স্টিলের ক্ষেত্রে ইএস এটা ধরে করব। আর হচ্ছে অ্যালাওয়েবল স্ট্রেস রেশিও fs/fc। এখন প্রশ্ন হচ্ছে এই যে এই ভ্যালুগুলা বি তো উইথ আর ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, কিন্তু প্রশ্ন হচ্ছে কে যে এগুলো আসলে কি? এগুলা কি আপনারা জানা আছে যে এখানে যে এটা আসলে কি? হ্যালো, যে কেউ বলতে চাইলে বলতে পারেন যে এটা আসলে কি? স্যার বইলে দেন স্যার। না, আপনাদের অনেকে পারবে আমি জানি, যেটা তো আমরা ইউজ করি তাহলে আমাকে জানতে হবে না আসলে যেটা কি, কতটুকু, কেটা কি। যে এবং কে দুইটাই হচ্ছে একটা ফ্যাক্টর। কিসের? হ্যাঁ, এগুলো স্যার কনস্ট্যান্ট না, ধ্রুবক স্যার, ধ্রুবক। ধ্রুবক না, ধ্রুবক আলাদা, একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর। কনস্ট্যান্ট আলাদা, যেমন 1 2 3 4 5 এর ভ্যালুটা কনস্ট্যান্ট মানে একটা সংখ্যা হবে, ঠিক আছে, কিন্তু এটা একটা ফ্যাক্টর বলতে পারি আমরা, যে ফ্যাক্টর দিয়ে একটা ভ্যালুকে মাল্টিপ্লাই করলে আমরা সার্টেন অ্যামাউন্ট পাই। আমরা যেখানে ভ্যালুগুলো ইউজ করলাম ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, একটু ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। তো আমরা যদি স্ল্যাব দেখাই বা বিম দেখাই একই কথা, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে ফর্মুলা একই আমরা ইউজ করব। স্ল্যাব বা বিমের ক্ষেত্রে খেয়াল করে একটু দেখবেন, আমরা টোটাল এই থিকনেসটাকে বলি টি, আর আমরা যদি রিইনফোর্সমেন্ট যদি ওয়ান ওয়েতে দিই তাহলে এইখান থেকে রিইনফোর্সমেন্টের সিজি থেকে টপ ফাইবার পর্যন্ত ডিসটেন্সকে বলতেছি আমরা ইফেক্টিভ ডেপথ ডি। ঠিক আছে, এখন এটা যদি আমরা দেখি কনক্রিট কি নাই, কনক্রিট কিন্তু সবসময় কম্প্রেশন নাই, আর স্টিলটা কি নাই, টেনশন নাই, এটা তো জানেন নাকি? হ্যালো, তাহলে এটা এখান থেকে যদি আমরা এদের ডায়াগ্রাম ড্র করি তাহলে আমরা দেখব যে এর স্ট্রেস ডায়াগ্রাম, এখান থেকে এইটুকু হচ্ছে কনক্রিটের জন্য স্ট্রেসের ভ্যালু, আর নিচেরটুকু হচ্ছে স্টিলের জন্য। আর এখান থেকে এটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস, অর্থাৎ এটা টেনশনেও নাই কম্প্রেশনও নাই, ঠিক আছে, এই জোনটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। তো এইখান থেকে এই পর্যন্তকে বলা হচ্ছে ডি। এখন আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে, এটা তো নিউট্রাল অ্যাক্সিস, এখন নিউট্রাল অ্যাক্সিস থেকে এই দূরত্বটা কতটুকু হবে? আচ্ছা খেয়াল করে দেখেন, এটা কি বলতে পারবেন? এটাকে বলা হয় কে, এটাকে বলা হয় কে, এটাকে বলা হয় কে ডি।
অর্থাৎ এই যে ডি এর যে ভ্যালু তার সাথে একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করলেই এতটুকু পাওয়া যায়। আর এই যে এখান থেকে যে এতটুকু আমি বের করছিলাম, ঠিক আছে, এই ভ্যালুটাকে আমরা কি দিয়ে লিখি? এই ভ্যালুটাকে ডিরেক্ট আমরা হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি এটাকে এখন দেখাই যে এখানে আমার টেনশন ডেভেলপ করছে আর এখানে আমার কম্প্রেশন ডেভেলপ করছে, ঠিক আছে। তাহলে এই টেনশন আর কম্প্রেশনের মাঝে দূরত্ব কত? এই দুইটার জন্য যে মোমেন্ট হবে নাকি? এই টেনশন আর কেডি এর সাথে এটা এক পাশে হয়ে গেছে, তো এটা বোঝা কঠিন হয়েছে। এটা আমি ডান পাশে লিখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে। তাহলে একটু নিউট্রাল অ্যাক্সিসটাকে আমি দিলাম, এখান থেকে এটা নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এখান থেকে এতটুকুকে বলতেছি আমরা কেডি, ঠিক আছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবার পর্যন্ত। আর এখান থেকে এই যে কনক্রিট, এটা একটা ট্রায়াঙ্গেল না? ট্রায়াঙ্গেলের সেন্টারটা কোথায় থাকে? 90 ডিগ্রি থেকে কোথায় থাকে? 1/3 দূরে থাকে না? একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সেন্টারটা কোথায় থাকে? 1/3 দূরে থাকে না? 1/3 থাকে। 90 ডিগ্রি থেকে 1/3, আর কর্নার থেকে গেলে 2/3। 1/3 থাকে। হ্যাঁ, এটা তো আপনাদের জানা উচিত। তাহলে এখানে আছে এর কম্প্রেশনের সেন্টার, ঠিক আছে, সি কম্প্রেশন। তাহলে এখান থেকে কত দূরে আছে? এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে কেডি। এখান থেকে এতটুকুকে বলতেছি আমরা কেডি/3, খেয়াল করবেন। তাহলে আর এখানে আছে টেনশন কনক্রিটের। তাহলে এই যে টেনশন আর কম্প্রেশন, টেনশনের সেন্টার আর কম্প্রেশনের সেন্টার, এই দুইটার মাঝখানে যে ডিসটেন্স, এটাকে বলা হয় জেডি। খেয়াল করবেন, টেনশন এবং কম্প্রেশন, ঠিক আছে, টেনশন এবং কম্প্রেশনের মাঝখানে যে ডিসটেন্স, সেটাকে বলা হয় জেডি। তো এই জি এর ভ্যালু একের থেকে বড় হবে না ছোট হবে বলেন তো? এখান থেকে এই পর্যন্ত একের থেকে অবশ্যই ছোট হবে, কারণ হচ্ছে এখান থেকে টোটালটা হচ্ছে ডি, তার থেকে ওই কেডি/3 বাদ দিলেই তো জেডি হয় নাকি? টোটাল আমরা যেটা করছি, তাহলে মানে কি একের থেকে ছোট। আর কে এর ভ্যালু কি হবে? কে এর ভ্যালু তার থেকে ছোট হবে, যে থেকে কে এর ভ্যালু আরো ছোট হবে না? কারণ কে হচ্ছে কতটুকু? কে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবার, তার মানে কে থেকে জে এর ভ্যালু অবশ্যই বড় হবে। এবং অবশ্যই এই দুইটা ভ্যালুই কিসের থেকে ছোট হবে? 1 এর থেকে। দুইটা ভ্যালু 1 এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, তাহলে এখান থেকে এটা কোত্থেকে আসছে? যে ইকুয়াল টু 1 - k/3 কোত্থেকে আসছে খেয়াল করে দেখেন। আমি যদি এখন জেডি লিখি, তাহলে জেডি মানে কি? জেডি মানে হচ্ছে টোটাল ডি থেকে আমি কি বাদ দেবো? ওই কেডি/3 বাদ দিলেই হয়ে যাবে না? এই যে টোটাল এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডি, তার থেকে আমি এইটুকু বাদ দিলে কি মাঝখানে এতটুকু পেয়ে যাবো না? জি স্যার। তাহলে এখান থেকে আপনারা যদি কমন নেন, তাহলে এখান থেকে কমন নিলে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু ডি, কমন নিলে 1 - k/3। তাহলে এখান থেকে জেড ইজ ইকুয়াল টু 1 - k/3 এখান থেকে আসছে। বুঝতে পারছেন এখন বিষয়টা কি আবার ক্লিয়ার হয়েছে? দুইটাই হচ্ছে একটা ফ্যাক্টর। যে হচ্ছে একটা ফ্যাক্টর যেটার সাথে ডি মাল্টিপ্লাই করলে আমরা টেনশন এবং কম্প্রেশন এই দুইটা সেন্টারের মাঝে ডিসটেন্স পাবো। আর কে হচ্ছে একটা ফ্যাক্টর যেটা দিয়ে ডি কে মাল্টিপ্লাই করলে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবার পর্যন্ত ডিসটেন্স পাবো। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি ধরে নিলাম যে আপনারা বুঝতে পারছেন। এখন পরের স্টেপে যাই তাহলে। স্যার হ্যাঁ বলেন। মানে এই ডিজাইনটা আমরা আসলে কয়তলার জন্য আসলে করতেছি স্যার? মূলত এখানে আসলে তলা উল্লেখ নাই, আমরা যখন কলামে যাব তখন বুঝতে পারবো। আমরা আগে শুরু করি, যেমন স্ল্যাব তো আর কয়তলা বিল্ডিং এটা তো লাগবে না, ঠিক আছে। যখন আমরা এইতে যাব, কলামে যাব, তখন বুঝতে পারবো, কারণ বিম এবং কলাম স্ল্যাব ডিজাইন করতে তো আমাদের কয়তলা দরকার হচ্ছে না। আমরা আমরা করছিলাম 12 তলা বিল্ডিং এর। তো আমাদের কাজটা ছিল দুই ভাগে, একটা হচ্ছে সফটওয়্যার স্টার্ট প্রো ইউজ করছিলাম, স্টার্ট প্রো থেকে ম্যাক্সিমাম ডিফ্লেকশন শেয়ার ওখান থেকে নিয়ে তারপরে ক্যালকুলেশন করছিলাম। কিন্তু আপনাদের এখানে তো আসলে দুইটার কি ভ্যালু কি এক আসে স্যার? কোন দুইটাতে? মানে স্টার্ট প্রো থেকে কাজ করলে আর হাতে কলমে কাজ করলে? হাতে কলমে কাজ করলে হাতে কলম তো চেক করার জন্য, হাতে কলমে তো কমপ্লেক্স হয়ে যাবে। যেমন মনে করেন যে আপনার একটা বিল্ডিং যখন আপনার হাতে ডিজাইন করবেন, কলম যখন করবেন, কলমের ক্ষেত্রে আপনারা যখন বিল্ডিং ডিজাইন করতেছেন তখন কিন্তু পার্ট বাই পার্ট,
একটা স্ল্যাব ডিজাইন করতেছেন, একটা বিম ডিজাইন করতেছেন, একটা কলাম ডিজাইন করতেছেন, প্রত্যেকটা কিন্তু আইসোলেটেড, কিন্তু প্র্যাকটিক্যালি কি কোনোটা আইসোলেটেড? একটার সাথে একটা সংযুক্ত না? না স্যার, একটার একটার সাথে সাথে হ্যাঁ, তাহলে আপনাদের এই যে উইন্ড লোড আসবে, উইন্ড লোডের ইফেক্ট, যেমন বিল্ডিং যদি হাই রাইজ হয় তাহলে তো আপনাকে উইন্ড ইফেক্টটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তারপরে আবার এখান থেকে আপনার আর্থকোয়াকের ইফেক্টটা ক্যালকুলেট করতে হবে। তো এগুলা করলে ক্যালকুলেশনটা অনেক লেন্দি হবে, এই জন্য সফটওয়্যার ইউজ করা হয়। তো সফটওয়্যার কোর্সে কারা? সফটওয়্যার কোর্সে তো আপনার ইঞ্জিনিয়াররাই, কাজে সফটওয়্যারে অবিশ্বাস করার কোনো কারণ নেই। হাতে করা হয় যাতে আপনি দুই একটা চেক দিতে পারেন, নর্মাল দুই একটা ভ্যালু চেক দিলেই বুঝতে পারবেন যে সফটওয়্যার কোথাও ভুল হয়েছে কিনা, কারণ সফটওয়্যার তো একটা মেশিন। আপনি যদি ভুল ইনফরমেশন দেন তাহলে তো সে ভুল দিবে, আপনি আর ভুলটা ধরতেও পারবেন না, বুঝতে পারছেন? সফটওয়্যারে যদি একটা ভুল দেয় আপনি কি ভুলটা সহজে বের করতে পারবেন? মনে করেন যে এখানে সাপোজ আমরা যেমন স্টার্ট প্রোটে করছি, সাপোজ যে লোডটা নিচের দিকে কাজ করে, তো নিচের দিকে কাজ করার জন্য প্লাস আর উপরের দিকে কাজ করার জন্য মাইনাস, সাপোজ আপনি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলেন, তাহলে কি হয়ে যাবে? পুরো ক্যালকুলেশন কিন্তু একটা চিহ্ন জন্য উল্টা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো তার মানে কি এক্ষেত্রে ভুলটা কিন্তু খুবই সিলি ভুল, কিন্তু এটার জন্য পুরো ডিজাইনটাই কিন্তু ইফেক্টেড হচ্ছে। জি স্যার। সফটওয়্যারটা করা হয় কাজটাকে ইজি করার জন্য, আর হ্যান্ড ক্যালকুলেশন গুলো দেখা হয় চেক দেওয়ার জন্য। আর সব থেকে বড় কথা, যখন আর্কিটেকচারাল ডিজাইনে আপনারা যাবেন, ছোট ছোট জিনিস সেগুলো তো আপনার ম্যানুয়াল করাই বেটার, ছোটখাটো জিনিসের জন্য তো আর সফটওয়্যার দরকার হবে না। জি অন্ধভাবে সফটওয়্যার শিখলে আগানো যায় না, আপনি একটা নিয়মের মধ্যে থাকবেন, এর বেশি কিছু করতে পারবেন না, কিন্তু আপনি যদি বেসিক ক্লিয়ার করে সফটওয়্যার শেখেন তাহলে অনেক কিছু সম্ভব। শুধু সফটওয়্যার দিয়ে তো আপনি ভ্যালু পাবেন, কিন্তু এর প্লেসমেন্টটা কেমন হবে, স্টিফনেস, এই বিষয়গুলো তো আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? জি স্যার। যেমন আপনি যেদিকে উইন্ডের ইফেক্টটা বেশি সেদিকে কলাম সাইজ দিলেন বড়, তাহলে উইন্ডের ইফেক্টটা বেশি হবে। ওইদিকে কলাম সাইজটা ছোট দিয়ে শর্টার ডাইমেনশন দিয়ে উল্টা দিকে লার্জারটা দিলে ভালো হতো না? আপনার দেখা যাচ্ছে বিমের সেন্টার আর কলামের সেন্টার মিট করার দরকার। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন যে বিম থেকে কলামে লোড যাবে, তো ডিজাইন তো আপনিও সফটওয়্যারে করছেন আর একজন করলো সেও সফটওয়্যারে করছে, এটা মনে করেন যে একটা বিম, তাহলে একজন কি করলো, এই কলামের উপর বিমটা দিল মাঝামাঝি যাতে বিমের সেন্টার আর কলামের সেন্টার ম্যাচ করে, ঠিক আছে? আরেকজন কি করলো, আরেকজন করলো কলাম ঠিকই দিল, বিমটা সে কি করলো কলামের মাঝখানে না দিয়ে বিমটা দিল এই দিকে, তাহলে কি হবে বলেন তো? দুইজনে তো সফটওয়্যার দিয়ে ডিজাইন করছে, খালি প্লেসমেন্ট আলাদা, এখন কারটা ভালো হয়েছে ডিজাইন? সেন্টার এই দুইটার মধ্যে কোনটা বেটার হলো এখন? আগেরটা। এটাতে বিমের সেন্টার আর কলামের সেন্টার মিট করছে, লোড ডিস্ট্রিবিউশন হবে, কোন রকম এক্সট্রা মুভমেন্ট জেনারেট হবে না, পুরো এরিয়ায় আমার কাজ করতেছে, রেজিস্ট্রেশন মানে রেজিস্ট করতেছে লোডটাকে। কিন্তু এখানে কি হয়েছে, এখানে কলামের সেন্টার এর মাঝখান দিয়ে ছিল আর বিমের সেন্টার এইদিকে, যার ফলে এখানে একটা কি তৈরি হয়েছে, ইসেন্ট্রিসিটি তৈরি হয়ে গেছে না? ইসেন্ট্রিসিটি তৈরি হলে কি হবে, এখানে একটা মোমেন্ট জেনারেট হবে না? এই লোডের জন্য একটা মোমেন্ট তৈরি হবে না? একটা মোমেন্ট তৈরি হবে। কলাম কি মোমেন্ট নেয়? কলাম কিন্তু মোমেন্ট নেয় না, কলাম শুধুমাত্র লোড নেয়, ভার্টিক্যাল লোড নেয়। তাহলে এখানে আপনার মোমেন্ট দিয়ে দিলেন। দ্বিতীয়ত এই দিকের অংশগুলো, এদিকের এই অংশটুকু কিন্তু কোনো কাজই করতেছে না, কারণ এর উপর লোড আসতেছে না, ঠিক আছে? আর এই দিকের অংশগুলোর উপর বেশি লোড কাজ করতেছে, কলাম ফেল করতে পারে না? কলাম কিন্তু ফেল করতে দেন। এখানে কিন্তু দুইজনে কিন্তু ডিজাইন করছেন, শুধুমাত্র প্লেসমেন্টের জন্য কত ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো অনেক বিষয় কাজ করে, ঠিক আছে? ডিজাইন সফটওয়্যার থেকে তো কাজ একটা ভ্যালু পাবেন, ওটা নিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে, এই বিষয়গুলো আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমরা কি এটা মুছে দিব? জি স্যার। ওকে। আমি আমি প্রথম থেকে ডিজাইনে যাইতে পারতাম, আমি যদি একবার এখান থেকে ডিজাইন শুরু করতাম তাহলে আপনারা মানে কিছু বুঝতেনই না, ঠিক আছে? মানে বেসিকটা ক্লিয়ার হতো না, কারণ আপনারা আমি জানি যে অনেকে ডিজাইন করেন এবং আগে থেকেও করে আসছেন, তো সেটা করলে মনে হতো যে মুখস্থ কিছু করতেছেন। না ঠিক আছে স্যার, আমাদের একটু আচ্ছা, ধরে তাহলে বুঝাতে আমাদের এখানে কিন্তু আমাদের ইউএসডি ডাব্লিউএসডি ফর্মুলা দুটো চলে গেছে। ডাব্লিউএসডি দুটো ফর্মুলা, একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট বের করার জন্য, আর একটা আমাদের কতটুকু মোমেন্ট ডেভেলপ করছে, এটা হচ্ছে কনক্রিটের ক্যাপাসিটি আর এটা হচ্ছে স্টিলের ক্যাপাসিটি, ঠিক আছে? এটা হচ্ছে কনক্রিটের জন্য কতটুকু মোমেন্ট নিতে পারবে কনক্রিট, আর এটা স্টিল কতটুকু নিতে পারবে বা রিইনফোর্সমেন্ট। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমরা যদি এখানে তো আরেকটা মনে হয় নাইক আছে, আচ্ছা যাই হোক, আরেকটা ফর্মুলা আমি লিখে দিই, সেটা হচ্ছে ইউএসডি এর ক্ষেত্রে এই ভ্যালুটা কত হবে, ইউএসডি যদি আমরা ইউজ করতাম,
ইউএসডি ক্ষেত্রে এটা হয়তো ইউএসডি ক্ষেত্রে ফাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বা এফ সি প্রাইম, ঠিক আছে? এটা হচ্ছে ইউএসডি মেথডে করলে কনক্রিটের ক্যাপাসিটি। আর এখানে যদি আমরা করতাম তাহলে এর ক্ষেত্রে যেটা হতো স্টিলের ক্যাপাসিটি ফাই এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, ঠিক আছে? এই দুটা ফর্মুলা ইউএসডি এর জন্য। এখন এটা কি, এটা আগে যেটা আমরা করছিলাম ওখান থেকে এটা বের করা যায়। এ হচ্ছে এই যে এরিয়াটাকে আমরা লিখছিলাম, এই যে এখান থেকে যেটা লিখছিলাম না, এটা ট্রায়াঙ্গেল ছিল না? এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা রিপ্লেস করে এটা ট্রায়াঙ্গেল না যদি আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল ধরতাম, তাহলে এই ট্রায়াঙ্গেলের জন্য এটা রেক্ট্যাঙ্গেলের একটা নির্দিষ্ট লেন্থ থাকতো। এ হচ্ছে এই ভ্যালুটা, এখান থেকে এই ভ্যালুটাকে বলা হয় হচ্ছে এ। ওকে, এই যে কম্প্রেশন জোনের যে লেন্থ, ঠিক আছে, এটা হচ্ছে এ। তাহলে সেন্টার কোথায় আছে? এখান থেকে এতটুকু কত হবে? এ বাই 2। তাহলে এখান থেকে ডিসটেন্স কত হবে? ডি থেকে ডিসটেন্সটা কত হবে? কনক্রিটের টেনশন থেকে ডিসটেন্স হবে ডি মাইনাস এ বাই 2। আগে যেটা ছিল আমাদের জেডি, এখন সেটা হয়েছে কত? ডি মাইনাস এ বাই 2। আগে যেটা ছিল জেডি, এখন সেটা হয়ে গেছে কি? ডি মাইনাস এ বাই 2। তাহলে এই দুইটা আমাদের মোট ফর্মুলা। আমরা এখন সামনের দিকে আগাই, ঠিক আছে? মুছে দিব? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এখানে আমাদের স্ল্যাবের ক্ষেত্রে টোটাল আমরা স্ল্যাব যেটা আমরা ইউজ করি প্র্যাকটিক্যালি, আমাদের স্ল্যাব 4 রকমের স্ল্যাব: 1 ওয়ে স্ল্যাব, 2 ওয়ে স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব এবং ফ্ল্যাট প্লেট। এই দুইটা পাবেন মসজিদে। 1 ওয়ে 2 ওয়ে তো জানেন। 1 ওয়ে আর 2 ওয়ে কি? 1 ওয়ে মানে যেখানে শুধুমাত্র লোডটা পাস হবে একদিক বরাবর। আর আমরা যদি এই ডেফিনেশন দিই তাহলে এই এল এবং এলবি, এল হচ্ছে যেটা লার্জার ডাইমেনশন। একটা রুমের একটা বড় একটা ছোট থাকে না, দুইটা ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ থাকে না? দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে যেটা বড় সেটাকে আমরা দৈর্ঘ্য বলি, আর যেটা ছোট সেটাকে আমরা কি বলি? প্রস্থ বলি, ঠিক আছে? তো এই দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও যদি 2 থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা বলি কি? 1 ওয়ে। আর যদি 2 থেকে কম হয় সেটাকে আমরা বলি 2 ওয়ে। তো 1 ওয়ে এর ক্ষেত্রে নরমালি কি থাকে? দুই দিকে বিম থাকে। লোডটা পাস হবে শুধুমাত্র কোন দিক বরাবর? দুই দিক বরাবর। আর 2 এর ক্ষেত্রে নরমালি চারদিকে বিম থাকে এবং লোডটা চারদিক দিয়ে পাস করে। বুঝতে পারছেন? লেন বড়, এটাকে আমরা বলতেছি 1 ওয়ে। আর যেটাতে লেন ছোট থাকবে, চারদিকে নরমালি বিম থাকবে, চারদিক দিয়ে লোড পাস করবে, সেটাকে আমরা বলতেছি 2 ওয়ে। ওকে, 1 ওয়ে স্ল্যাবের মেইন রিইনফোর্সমেন্ট থাকে কোন দিক বরাবর? শর্ট আর ডিরেকশন বরাবর। এই যে এইদিকে থাকে কি? মেইন রিইনফোর্সমেন্ট। এগুলা সব কি? মেইন রিইনফোর্সমেন্ট। আর এই যে লেন্থ ওয়াইজ বরাবর যেটা থাকে এটাকে বলি আমরা ডিস্ট্রিবিউশন অথবা শিনগেজ রিইনফোর্সমেন্ট, টেম্পারেচার এন্ড শিনগেজ রিইনফোর্সমেন্ট। আর 2 ওয়েতে আসলে ডিস্ট্রিবিউশন এন্ড শিনগেজ রিইনফোর্সমেন্ট বলে কিছু নাই, দুইটাই দুই দিকে লোড পাস হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর এখানে র্যাফেল স্ল্যাব আছে, এগুলা আপনাদের ধারণা রাখার জন্য। আর স্ল্যাবের ক্ষেত্রে 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমরা বুঝি না। র্যাফেল স্ল্যাবটা কি? এটা কখন র্যাফেল স্ল্যাব এটা আসলে এটা কেমনে বোঝাবো? আপনারা কেউ কুইটে গেলে এটা দেখতে পারতেন। র্যাফেল স্ল্যাব হচ্ছে দেখবেন যে অনেক সময় স্ল্যাবের নিচে দেখবেন যে অনেক ডিজাইন করা থাকে। সাপোজ এরকম করে দেখবেন যে অনেকগুলো বিম এসে ডিজাইন করছে। দেখছেন এগুলো কখনো? মসজিদে যেগুলো করে এরকম টাইপের মসজিদে অ্যাজ ইউজুয়াল ফ্ল্যাট স্ল্যাব করা হয়, ফ্ল্যাট স্ল্যাব অথবা ফ্ল্যাট প্লেট। ফ্ল্যাট স্ল্যাবে যেটাতে কোনো বিম থাকে না, ঠিক আছে? আর ফ্ল্যাট প্লেটে যেটাতে অতিরিক্ত একটা থাকে, দেখতে অনেকটা স্ল্যাবের সাথে এরকম একটা অংশ থাকবে, ঠিক আছে? ক্যাপিটাল বুঝতে পারছেন? হ্যাঁ, যেটাকে আমরা বলি, নামটা ভুলে গেলাম, ক্যাপিটাল বলি এটাকে মনে হয়। জি। হ্যাঁ, আর র্যাফেল স্ল্যাব এটা আর্কিটেকচারাল পারপাসে তৈরি করা হয়। আমি বই দিয়ে দেবো, এখানে দেখতে পারবেন, এগুলো সবই আছে। আর 1 ওয়ে স্ল্যাবের জন্য আমরা স্ল্যাবের ক্ষেত্রে থিকনেস কত নিব সেটার জন্য গাইডলাইন এখানে দেয়া আছে। ডাব্লিউএসডি এবং ইউএসডি দুইটা মেথডের ক্ষেত্রে দেয়া আছে। সিম্পলি সাপোর্টেড যদি হয় তাহলে L/25,
ইউএসডি ক্ষেত্রে L/20, এখানে এই ডাইমেনশন গুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে। আর 2A স্ল্যাবের ক্ষেত্রে আমরা স্ল্যাবের থিকনেস বের করব, পেরিমিটারকে 180 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। তাহলে আমরা এর কি পাবো, এটাকে যদি আমরা ইঞ্চি নিই তাহলে পেরিমিটারকে 180 দিয়ে ভাগ করলে আমরা থিকনেস পেয়ে যাব। আর 1 যদি হয় তাহলে এটা আসবে এই কন্ডিশন অনুযায়ী। ওকে। আর আরেকটা বিষয় আপনাদের বলা দরকার, স্ল্যাব যখন আমরা করি, স্ল্যাব তো একটা, আমরা তো ডিজাইন করি একটা একটা করে, কিন্তু প্র্যাকটিক্যালি কি একটাই রুম থাকে একটা বিল্ডিং এ? না। একটা কিন্তু থাকে না, অনেকগুলো পর্যায়ক্রমে থাকবে, তাই তো। এখানে দেখেন একটা বই দেয়া আছে, এখানে দেখেন একটা প্ল্যান দেয়া আছে। তো এখানে দেখেন 3টা করে রুম আছে, ঠিক আছে। এই প্রান্ত এটা কিন্তু এদিকে কিন্তু শেষ, এটা কিন্তু রেস্টেইন হয়ে গেল, কিন্তু ওটা কি এইদিকে, বইয়ের পিডিএফ স্যার? হ্যাঁ বইয়ের পিডিএফ। আর এই দিকগুলোতে কি আছে, এই দিকগুলোতে কিন্তু কন্টিনিউয়াস, এখানেও কন্টিনিউয়াস, এখানেও কন্টিনিউয়াস, ঠিক আছে। তো কোন দিকে ফিক্সড কোন দিকে কন্টিনিউয়াস এর উপর ডিপেন্ড করে বেশ কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন অনুযায়ী আমার 2A স্ল্যাবের ক্ষেত্রে কনস্ট্যান্ট নেওয়া লাগে, কনস্ট্যান্ট ভ্যালুগুলো নেওয়া লাগে। এখানে দেখেন বেশ কয়েকটা কন্ডিশন আছে, এখান থেকে দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে, কোন দিকে কত ফ্যাক্টর আসবে এবং কন্ডিশন কি হবে, এখানে সবগুলা ভ্যালু দেয়া আছে। তো আমি আপনাদের বই দিয়ে দেবো, এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন যে এই কনস্ট্যান্ট গুলো আসলে কিভাবে নিচ্ছে। কনস্ট্যান্ট গুলো নিবে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে প্যানেল রেশিও কত, এই যে দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও কত, এটার উপর ডিপেন্ড করে। তো আমরা এখন ডিজাইনে আসি। আচ্ছা, এটা আমাদের ডিজাইন, আর এখানে একটা দেখেন প্ল্যান দেওয়া আছে। প্ল্যানটা কি দেখতে পাচ্ছেন? প্ল্যানটা কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, প্ল্যানের হচ্ছে এখানে দেখেন কলাম দেওয়া রয়েছে, এখানে প্রত্যেকটা ডাইমেনশন, প্রত্যেকটা দিকে 3টা করে স্ল্যাব আছে, S1 S2 S3 এরকম করে করে নাম্বারিং করা আছে, এই যে S1 S2 S3 করে করে নাম্বারিং করা আছে। আর এখানে কলামের ডাইমেনশন গুলা দেয়া নাই, আমরা কলামের ডাইমেনশন ধরে নেব কত করে, 1 ফিট করে ধরে নিব, ঠিক আছে। আর কলামের এই যে এক্সটেরিয়র পার্ট থেকে এদিকে যে এক্সটেরিয়র পার্ট, এটাকে বলা হয় ক্লিয়ার স্প্যান, এটাকে বলা হয় কি, ক্লিয়ার স্প্যান। তো এখানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স দেয়া আছে। তো এদিকে যদি হাফ ফিট আর এদিকে যদি হাফ ফিট বাদ দিই তাহলে ক্লিয়ার স্প্যান কত হবে? 16 আছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স। 15 ফিট হবে। আমি যদি 15 হ্যাঁ, তাহলে এর থেকে 1 করে বাদ যাবে, 15 তাহলে এর লেন্থ হবে 15 ফিট, আর এর লেন্থ হবে কত ফিট, 1 ফিট কমে যাবে, 12 12 ফিট ফিট। ক্লিয়ার স্প্যান। হ্যাঁ, আমরা এই ক্লিয়ার স্প্যান ধরে কাজ করবো। তাহলে এটাকে আমরা বলতেছি এল এ, আর এটাকে আমরা বলতেছি কি, এল বি। বড়টাকে আমরা বলি এল এ, আর ছোটটাকে আমরা বলি এল বি। 20 আচ্ছা, তাহলে এগুলা এখন আমরা ডিজাইনে আসি। সাপোজ আমরা এখান থেকে একটা ডিজাইন করব, আর আমরা ডিজাইন করবো এখানে WSD মেথডে। ওকে। স্যার ইউএসডি। স্যার না, ইউএসডি করালে ভালো হয় স্যার, ইউএসডি ডব্লিউএসডি। মেথড আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আমরা এখানে WSD তে পুরোটা করানো আছে, ঠিক আছে। ওখান থেকে আপনারা কিছু দেখে নিতে পারবেন, টাইম থাকলে আমি দেখাই দিতাম। ডব্লিউএসডি তো চলে না স্যার এখন আর। হ্যাঁ, WSD এখন ইউজ করা হয় না, কিন্তু আমাদের এখানে WSD তে করাইতে বলছে, ঠিক আছে। এখন আমি করাইলে অন্যান্য টিচার তো WSD করাচ্ছে। আপনাদের কোশ্চেন গুলো তো আমাদের বুঝতে ভার্সিটি পারছি থেকে স্যার, সমস্যা নেই। জমা দিতে হবে, বুঝতে পারছেন। আমি ওই বিষয়ে কথা বলছিলাম, তো তারা WSD তে করাচ্ছে এবং এগুলাই আমাকে দিছে দেখানোর জন্য। তো আমি আপনাদের এর বাইরে বাইরে দেখাই দিব কিছু, আর আপনাদের তো আমি রেফারেন্স বই দিয়ে দিচ্ছি, প্লাস আমাদের ইউএসডি ইউজ করছে সেটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, তাহলে আমরা স্ল্যাবের ডিজাইন করতেছি। আমরা প্রথমে S4 স্ল্যাব নিয়ে শুরু করি, S4 অথবা S1 কোনটা নিয়ে শুরু করবো, আমরা প্রথম থেকে শুরু করি। তাহলে S1 প্রথম স্ল্যাবের ক্ষেত্রে, হ্যাঁ S1 স্ল্যাবের ক্ষেত্রে ডাইমেনশন কত হবে, 16 থেকে একবার দিলে 15, আর 13 থেকে একবার দিলে কত, 12। 12 তাহলে প্যানেল রেশিও, এমটাকে বলে প্যানেল রেশিও। প্যানেল রেশিও তাহলে দুইটা রেশিও করব। প্যানেল রেশিওর ক্ষেত্রে উল্টা হবে, শর্টার ডিরেকশন আর লঙ্গার ডিরেকশন, এই দুইটা রেশিও এল বি বাই এল এ, এটাকে বলতেছে আমরা প্যানেল রেশিও। তাহলে এই প্যানেল রেশিও ভ্যালু কত, ঠিক আছে, আর এটা পজিটিভ মোমেন্ট না নেগেটিভ মোমেন্ট, এর উপর ডিপেন্ড করে আমাকে কিছু কনস্ট্যান্ট নিতে হবে। ফর্মুলাগুলো সহজ, ফর্মুলাগুলো হচ্ছে সি এ এল এ বি স্কোয়ার। স্যার পজিটিভ কটা নেগেটিভ কটা নিতে হবে?
এখানে ডিপেন্ড করবে যে পজিটিভ, আমাদের যদি দুই দিকে মনে করেন যে ফিক্সড আছে, সাপোজ মনে করেন যে এদিকেও ফিক্স এদিকেও ফিক্স, তাহলে এই ধরনের স্ল্যাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই দিকে নেগেটিভ মোমেন্ট থাকতে পারে না, এদিকেও নেগেটিভ মোমেন্ট আছে এদিকেও, তাহলে জি। মাঝখানে পজিটিভ আর দুই সাইডেই নেগেটিভ। নেগেটিভ। ঠিক আছে, এমন হতে পারে যে এই সাইডটা রেস্টেড, মানে এদিকে আর বাড়ানোর সুযোগ নাই, কিন্তু এদিকে আরো স্ল্যাব আছে, তার মানে এটা কন্টিনিউয়াস পার্ট না। কন্টিনিউয়াস পার্ট, রাইট। হ্যাঁ, তাহলে আমাদের এই ফ্যাক্টর গুলা যে নিব আমরা, যে এখানে যে প্রথম ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমাদের এখানে ফর্মুলা হচ্ছে WL স্কয়ার না, WL স্কয়ার, তাহলে CA WL স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই CA হচ্ছে কনস্ট্যান্ট, এই C এর আচ্ছা। ভ্যালু এই যে প্যানেল রেশিওর ভ্যালু থেকে এবং কোন কন্ডিশনে আছে এবং পজিটিভ না নেগেটিভ তার উপর ডিপেন্ড করে এই CA CB এগুলো সিলেক্ট করতে হবে আমাকে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তার মানে কি দুইটা পজিটিভ মুভ দুইটা নেগেটিভ মুভমেন্ট করতে হবে, হ্যাঁ, নিতে এজ হবে। ইউজুয়াল তো মিনিমাম এটা থাকবে। হ্যাঁ আচ্ছা, মানে একটা প্লাস একটা মাইনাস এটা আর কি। হ্যাঁ, তো এগুলো আমি আপনাদের কিছু দেখাই দিই এটা কিভাবে নিছি। এখানে আপনার ডিরেক্ট করা তো এগুলো বোঝা যাবে না, এজন্য আমি বইটা আপনাদের দেখাতে যাচ্ছি। স্যার আচ্ছা, এগুলো আমাদের দিয়েন স্যার, নাইলে তো আমরা স্যার বুঝতে পারবো না। আমি এই জন্য আপনাদের বইটাই দিতে বলছি, আপনার বইটাই দিয়ে দিব। কারণ এখন করলাম পরে আর ওইটারই পাইলাম না, পরে জি স্যার, ঝামেলা হবে। আমাদের দিন স্যার, আমাদের সহজ বুঝতে পারি। হ্যাঁ, আপনাদের আমি যেটা করতেছি এটা অন্য কেউ করাবে না, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি যে যাতে আপনার কাছে সবকিছু থাকে। স্যার মানে স্যার আমি ভাবছিলাম যে বাস্তব ক্ষেত্রে কাজে লাগে স্যার, কিন্তু WSD তো বাস্তব ক্ষেত্রে কোনোই কাজে আসবে না স্যার। তাহলে যে কাজে আসবে না কি, ব্রিজে যখন করবেন তখন ব্রিজের স্ল্যাব গুলা কি দিয়ে করবেন? জি স্যার, ব্রিজের ক্ষেত্রে লাগবে স্যার। তখন WSD করা লাগবে। আচ্ছা, এখান স্যার থেকে এতদিন দেখেন, যা করছি এখন একটু ভালো করে শিখলে। এখানে দেখেন ফর্মুলা গুলা দেওয়া রয়েছে মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে, নেগেটিভ না পজিটিভ, আর পজিটিভ এবং নেগেটিভের জন্য এই কনস্ট্যান্ট গুলো আপনাকে বের করে নিতে হবে। এই কনস্ট্যান্ট গুলো আমরা কোত্থেকে পাবো? এখন প্রশ্ন হচ্ছে কনস্ট্যান্ট গুলো আমরা কোত্থেকে পাবো। ঠিক আছে, কনস্ট্যান্ট গুলো আসলে আপনাদের মডিউল গুলোতে দেওয়া নাই, আমি এই জন্য বই নিয়েও বসছিলাম আজকে, দেখলাম যে অনেক ঘাটাঘাটি করে দেখলাম এটা বই থেকে ছাড়া উপায় নাই। তো এখান থেকে আমরা আপাতত আমরা ক্যালকুলেশন করার জন্য এখানে যেটা আছে সেটাই ইউজ করব, আর কোত্থেকে নিছি সেটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি। বইটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি একটু বড় করে দেখাই। বুঝতে পারতেছি স্যার। আচ্ছা, এখান থেকে দেখলাম বুঝতে পারবো স্ল্যাবটা কোথায়। এই যে কনস্ট্যান্ট গুলো এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই কনস্ট্যান্ট গুলো কিভাবে আসছে সেটা আমি দেখাচ্ছি। পেজ নাম্বারটা কত যেন ছিল, আমার কাছে হার্ড কপি আছে তো এই বইয়ের, এই জন্য আমি হার্ড কপি নিয়ে দেখছিলাম। 340 পেজ। হার্ড কপিটা দিয়ে দেখা যাচ্ছে, এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন? স্যার দেখতেছি স্যার। এই ফিগারে দেখেন, এই ফিগারের ক্ষেত্রে আমরা যখন ওয়ান ওয়ে করব, তো ওয়ান ওয়েতে যখন আমরা করব, ওয়ান ওয়ে ক্ষেত্রে এখানে দেখেন দেয়া রয়েছে 1 2, এর পাশে আরো স্ল্যাব আছে। ওকে, এখানে দেখেন স্যার। লেখা রয়েছে ডিসকন্টিনিউয়াস এন আনরেস্টেন্ড স্প্যান্ডেল, এটা হচ্ছে কলাম। আর এই ক্ষেত্রে দেখেন আমরা এই যে কোএফিসিয়েন্ট WL স্কয়ার তো আমরা জানি মোমেন্ট, তাই তো? WL স্কয়ার বাই 8 ইউজ করি, কখনো WL স্কয়ার বাই আমরা 9 ইউজ করি, ঠিক আছে? তো কি হবে সেটা আসবে এই কন্ডিশনের উপর, যেমন এই প্রান্তের জন্য 1/16, ঠিক একই ক্ষেত্রে দেখেন এখানে কত চলে আসছে 1/10। 1/10। দেখেন এটা প্রথমটার ক্ষেত্রে, প্রথম স্ল্যাবের ক্ষেত্রে দেখেন এই মানে প্রথম স্ল্যাবের ক্ষেত্রে প্রথম রেস্টেন্ট পার্ট, দ্বিতীয়টার ক্ষেত্রে ভ্যালুটা কিন্তু 1/11 হয়ে গেছে, ঠিক আছে? এরপর যখন তৃতীয়তে চলবে তখন দেখেন দুইটাই আবার সেম, এই কনস্ট্যান্ট গুলো নিয়ে কিন্তু ডিজাইন করা হয়। ওয়ান ওয়ে যখন করবো তখন আমরা এই ভ্যালুগুলো নিয়ে কাজ করব। স্যার এটা কম হওয়ার বা বেশি হওয়ার কারণটা কি এর কারণে, যে কন্টিনিউয়াস এই জন্য আর কি? হ্যাঁ হ্যাঁ, মোমেন্টের ইফেক্টটা কেমন আসবে সেটা এখানে দিয়ে করা হয়েছে এগুলা। তো এখান থেকে আমরা ওয়ান ওয়ের জন্য কনস্ট্যান্ট গুলো নিব এখান থেকে, ঠিক আছে? এখানে দেখেন সুন্দর মতো কনস্ট্যান্ট কোন পার্টের জন্য কত, এখানে ফিগার একদম দেখানো আছে। এটা মাঝখানে থাকে কি পজিটিভ মোমেন্ট না, এটাও পজিটিভ মোমেন্ট, এটাও, এগুলো সবই পজিটিভ মোমেন্টের জন্য, আর এগুলো সব কিসের জন্য? পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ মোমেন্টের জন্য। তো এখানে কনস্ট্যান্ট গুলো দেখানো হয়েছে, এখানে যে কন্ডিশন গুলো আছে কন্ডিশন গুলো বুঝে তারপর এখান থেকে আমার কনস্ট্যান্ট গুলো নিতে হবে। আর স্যার নেগেটিভ
এর জন্য কোনগুলা? এখানে দুই দেখেন, side এখানে দেখেন দেখানো আছে যে দুই কর্নারে নেগেটিভ আর মাঝখানে শুধু কি পজিটিভ। তো এখানে এই আচ্ছা আচ্ছা ফ্যাক্টর গুলো দেখেন এরকমই দেখানো আছে। আমরা যদি একটা স্ল্যাব যদি চিন্তা করি তাহলে দেখেন এখানে যদি দেখি এই যে এটা এগুলা মাঝখানে না, এগুলো পজিটিভ, এগুলা পজিটিভ, আবার এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, ঠিক আছে? এই পরে চলতে থাকবে এরকমই। বুঝতে পারছি। আর 2A স্ল্যাবের জন্য 2A স্ল্যাব এগুলো আসলে এরকম ল্যাবে অল্প ক্লাসে কিছু ধারণা না থাকলে দেখানো অনেক কঠিন। স্যার আমরা অনেক ধরা খাইলাম স্যার, ক্লাস করলে অনেক শিখতে পারতাম। আচ্ছা, শিখা আসলে এখন আপনাদের তো সিলেবাস যেগুলো করানো হয় সেগুলো আসলে অনেক শর্ট, মানে কি অনেক শর্ট। আচ্ছা, যতটুকু আছে ততটুকু তো স্যার আমরা হ্যাঁ, এখানে সবকিছুই পাবেন। এই বইটা এটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ভালো বই আরসিসির জন্য। মানসম্মত বই স্যার, এটা খুবই ভালো। আচ্ছা, আমরা যে কনস্ট্যান্ট গুলো নেবো সেই কনস্ট্যান্টের কন্ডিশন গুলো আমি দেখাই দিচ্ছি, এখানে আছে। দেখতে হবে কত নাম্বার পেজে ছিল। সেটা আমার এটা এখানে আছে, ঠিক আছে? আপনার পেজ করে করে এটা এখান থেকে পেয়ে যাবেন ভ্যালু গুলা। এখানে কনস্ট্যান্ট গুলা ওই প্যানেল রেশিও আছে না, প্যানেল রেশিও এবং লেন্থ উইথ আছে না, ক্লিয়ার স্প্যানের। এই কন্ডিশন থেকে একটা চার্ট আছে, চার্ট থেকে বের করে নিতে হবে আপনাকে কন্ডিশন গুলা থেকে ভ্যালু গুলা কত। আচ্ছা স্যার চারটা আমি খুঁজতেছি। আর আপনারা প্র্যাকটিক্যাল ডিজাইন করবেন তখন তো এটা কোডে দেয়াই থাকবে। তখন কোডে চার্ট নিয়ে আপনাকে বের করে দেখতে হবে। এখানে কোথায় যেন আছে। এটা আমার এখান থেকে না হলে এখান থেকেও নিতে পারবেন। আমাদের এখানে যখন আমরা করছি ভ্যালুগুলা দেওয়া ছিল ভ্যালুগুলা। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে এই যে আমাদের প্যানেল রেশিও ছিল না, এম এর যে ভ্যালুটা, এই প্যানেল রেশিও মানে শর্ট আর প্রস্থ আর দৈর্ঘ্যের রেশিও, এই ভ্যালুটা এবং লেন্থ থেকে আমরা এই যে কনস্ট্যান্ট গুলো বের করে নেব। নেগেটিভের জন্য সি এর ভ্যালু হচ্ছে 0.059। এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাইছি? এটা চার্ট আছে, চার্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আবার পজিটিভ মোমেন্টের জন্য সি এরটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমরা এইগুলা সব চার্ট থেকে নিয়েছি। চার্টটা আমি আপনাদের বইটা দিয়ে দিলে এখান থেকে দেখতে পারবেন। আমরা আপাতত এই ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেশন করব। বুঝতে জি পারছেন? তো এখানে এই ভ্যালুগুলা আমরা এই আমাদের ফর্মুলা দেখেন কি WL স্কয়ার, আমাদের এটা কিন্তু ফিক্স WL স্কয়ার। এখন WL স্কয়ার বাই 8 হবে না 9 হবে, এরকম তো কনস্ট্যান্ট থাকে নাকি? 1/8 বা 1/9 বা 1/16, এই ভ্যালুগুলা ডিপেন্ড করবে কন্ডিশনের উপর, এবং এটা দিয়ে WL স্কয়ার কে মাল্টিপ্লাই করতে হবে। একটা কনস্ট্যান্টে WL স্কয়ার কে মাল্টিপ্লাই করতে হবে। এই কনস্ট্যান্টটা এখানে দেয়া আছে। এটা যদি নেগেটিভ মোমেন্ট কন্টিনিউয়াস এজে হয় তাহলে ভ্যালুটা কত প্যানেল রেশিওর উপর ডিপেন্ড করবে। আর এই ভ্যালুটা যদি হুবহু ম্যাচ না করে তাহলে এই যে এখানে দেখেন বের করার ফর্মুলা দেখানো আছে। চার্ট থেকে মনে করেন যে একটা ভ্যালু দেয়া আছে 10 এর জন্য, 10 এর জন্য দেয়া আছে মনে করেন যে 6, আর একটা ভ্যালু দেয়া আছে 15 এর জন্য মনে করেন যে 1। তাহলে এই মাঝখানে যদি আমি বলি 12 জনের ভ্যালু কত, এটা বের করতে পারবেন না? ইনপুট আউটপুট যেটাকে বলে, এটা তো করতে পারবেন নাকি? তাহলে 10 থেকে 12 কি? 10 থেকে 12 এদিক থেকে কমছে না? তাহলে 10 এর জন্য কমছে কত? 10 থেকে 15, 5 এর জন্য কমছে হচ্ছে 5। তাহলে 1 এর জন্য
1 2 এর জন্য 2, তাহলে এটা যদি 12 হয় তাহলে 12 জন্য এটা হবে কত, 12 জন্য এটা হবে 4। তো এরকম করে এখানে বের করে নেওয়া হয়েছে 4 থেকে। তো যেহেতু আমাদের কাছে এখন চার্ট নেই, আমরা এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট গুলো ডিরেক্ট যেটা ইউজ করছে ওটাই আমরা ইউজ করব, বুঝতে পারছেন? হ্যালো, ওকে। তাহলে এখানে দেখেন, তাহলে আমরা যখন মোমেন্ট নেব, আমরা যখন পজিটিভ মোমেন্ট ইউজ করছি, আমাদের ফর্মুলা কিন্তু খেয়াল রাখবেন যে WL² থাকবেই। শর্টার ডিরেকশন আর লঙ্গার ডিরেকশন সেটার উপর ডিপেন্ড করে LA বা LB হবে, এটা থাকবেই। এর সাথে একটা কনস্ট্যান্ট C, এই সিটাই কিন্তু শুধুমাত্র ভ্যারি করবে। তো M এর ক্ষেত্রে এখানে আমাদের এই যে WL², এখানে এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে লোড। তো এই ডাব্লুটা লোড, যদি আমরা ইউএসডি করতাম তাহলে ডাব্লু হতো 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। যেহেতু আমরা এখানে ডিরেক্ট করতেছি WSD মেথড, এজন্য WSD মেথডের ক্ষেত্রে আমাদের ডাব্লু হবে ডেড লোড এবং লাইভ লোডের যোগফল, ঠিক আছে? ডেড লোড এবং লাইভ লোডের কি যোগফল, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ডাব্লু, এখানে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে এল, আমাদের প্রথমটার ক্ষেত্রে এটা কত ছিল খেয়াল করে দেখেন, এটা ছিল 13, এটা ছিল 12, এটা ছিল 15। তাহলে আমাদের লেন্থ হচ্ছে 12। তাহলে আমাদের যদি আমরা নিই তাহলে এল এ এবং এল বি দুইটা ডিরেকশন, একটা হচ্ছে এল এ আর একটা হচ্ছে এল বি। তাহলে যখন আমরা এল এ প্রান্ত নিয়েছি তাহলে প্রথমটা হচ্ছে তার কনস্ট্যান্ট, তারপরটা তার লেন্থ, তারপরটা এল বি এর জন্য নিছি আমরা কনস্ট্যান্ট, তারপরে এল বি এর জন্য লাইভ লোড, মানে একটা ডেড লোড একটা লাইভ লোড, আর লাস্টে লেন স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, বুঝতে পারছেন? এটাকে যদি আমরা ক্লিয়ার করে দেখাই, হ্যালো, জি স্যার। আমার কথা মানে বুঝতেছেন না আপনারা? আচ্ছা, আমি কিছু জিনিসটা আপনাদের ক্লিয়ার করি। আমরা যখন ডেড লোড বের করব, ডেড লোড আমরা কিভাবে বের করব বলেন তো? ডেড লোড কিসের কিসের আছে? একটা স্ল্যাবের উপর কি কোনটার ডেড লোড আসে? আচ্ছা, স্ল্যাবের ক্ষেত্রে ডেড লোড হবে কি? স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাবের যে ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি তার থিকনেস আছে না? স্ল্যাবের নিজস্ব লোড আছে। হ্যাঁ হ্যাঁ, আর ওর উপর যে ম্যাটেরিয়াল থাকবে স্ল্যাবের নিজস্ব লোড বাদে সেটা হবে লাইভ লোড। তাহলে একটা স্ল্যাবের থিকনেস যদি আমি এখানে ধরে নিই, থিকনেস আমরা এখান থেকে থিকনেস আমরা ইউজ করব এই প্যানেল রেশিওর উপর। তাহলে এখানে যদি আমার এটা দেয়া থাকে তাহলে থিকনেসটা কত হবে? T কত হবে? P/180 না? P হচ্ছে পেরিমিটার। তাহলে দেখেন আমরা এখানে নিয়ে কাজ করতেছি 12 × 15, তাহলে 12 ফিট ছিল, তাহলে 12 কে 12 দিয়ে গুণ করতে হবে এবং 15-কেও 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি একবারে কমন নিয়ে 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখান থেকে 180 দিয়ে আমি যদি ডিভাইড করি তাহলে আমি কি পেয়ে যাবো? থিকনেস পেয়ে যাবো না স্ল্যাবের? তাহলে থিকনেসটা এখান থেকে বের করে নেন তো কত আসে? ক্যালকুলেটর আছে আপনাদের কাছে? জি স্যার। আচ্ছা, আমরা এখন একটা কাজ করবো, নেক্সট ক্লাস থেকে একদম ক্যালকুলেটর নিয়ে বলবেন যাতে আমাদের একদম এখানে হিসাব করে একদম খাতা নোট করে ফেলতে পারি আমরা। তাহলে আমরা এখান থেকে থিকনেসটা বের করব, থিকনেসের একটা ভ্যালু আসবে, ক্যালকুলেশন করে বলেন। তাহলে আমরা জানি যে কনক্রিটের ইউনিট ওয়েট কত? কনক্রিটের ইউনিট ওয়েট কত? 150 পিএসএফ। 150 পাউন্ড পার ফিট কিউব, ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে যেটা আমরা পাইছি, যে ভ্যালুটা আমরা থিকনেস পাবো টি এর ভ্যালুটা, তাহলে টি কে যদি আমরা ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাবো? তার ডেল ওয়েট পাবো না? স্যার 1600 কি 2800? বুঝি না, আমি আপনার কথা বুঝতে পারলাম না। এটা কত আসে একদম ভ্যালু বলেন, তাহলে একবারে হয়ে যাক, ফাইনাল করে ফেলে। টি এর ভ্যালুটা কত আসছে?
আপনাদের কারো কাছে ক্যালকুলেটর নাই? স্যার বাইরে থেকে ক্লাস করতেছি, ভিতরে নেটওয়ার্ক কম পাই তো। স্যার একটা কথা বলবো। হ্যাঁ স্যার বলেন। 1.03 আসছে। এই টোটাল মিলে 1.03, এত কম? এটাই তো আসলো। 2 দিয়ে মাল্টিপ্লাই করছেন? 12 প্লাস 15 ইন্টু এখানে দেখেন 12 দিয়ে মাল্টিপ্লাই, এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই। এটা এত কম তো আসার কথা না, আরেকবার ক্যালকুলেশন করেন তো। স্যার 3.86 3 পয়েন্ট স্যার 3.86 স্যার 3.86, আচ্ছা 86 3.86 ইঞ্চি। তাহলে স্ল্যাবের থিকনেস কি অবশ্যই আমাকে আপার গ্রেডে কনভার্ট করতে হবে। আমরা ধরে নিলাম এটা 4 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি স্ল্যাবের জন্য এর ডেড লোড কত আসবে? তাহলে 4 কে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কত পাবো? এর ফিটে পাবো না এটা? তাহলে এত ফিট, তাই তো? তাহলে আমরা জানি যে কনক্রিটের ইউনিট ওয়েট 150 পাউন্ড পার ফিট কিউব। তাহলে এটাকে যদি আমরা 150 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? আমরা এর ডেড লোড পেয়ে যাব। স্যার একটু কথা বলতাম। বলেন। স্যার ওই যে আপনি একটু অনুমতি দিলে একটু নামাজে যাইতাম স্যার, নামাজ শুরু হবে তো। আচ্ছা আমি তাহলে এক কাজ করি, আপনাদের তো অ্যাটেন্ডেন্স এখনো নেওয়া হয়নি, অ্যাটেন্ডেন্স নিই, তাহলে আপনারা করেন, আমরা নেক্সট দিন থেকে ডিজাইন শুরু করব। আপনারা অবশ্যই একটা করে ক্যালকুলেটর নিয়ে বসবেন, যাতে আমরা এখন থেকে আমাদের বেসিক জিনিসগুলো জানা হয়ে গেছে, আমরা এখন ডিরেক্ট ক্যালকুলেশন আগাতে পারবো। আর স্ল্যাব আর বিমের ক্ষেত্রে ফর্মুলা একই, ঠিক আছে? তাহলে আমাদের আগানোর ক্ষেত্রে সমস্যা হবে না। আচ্ছা আমি কল করতেছি, আপনারা দ্রুত অ্যান্সার দিয়ে দিন। জি স্যার। নামাজে যাবেন, তার আইডিটা বলেন, আমি লিখে নিই। স্যার 180 320 467। 467। 180 320 442। আচ্ছা আমি রোল কল করতেছি, শুধু যারা নামাজে দ্রুত যাবেন তাদের জন্য বলতেছি। আচ্ছা 492 জাকিয়া খাতুন। 467 নামাজে গেলাম স্যার। হ্যাঁ যান। জি স্যার আসি। আসসালামু আলাইকুম। 493 তৌফিকুল ইসলাম। 493 তৌফিকুল ইসলাম আনসারী। 450 নাজিউর রহমান। 439 আমি রোল কল করতেছি। 485 আরিফুল ইসলাম। 431 430 মেরাজুল ইসলাম আসেন। জি স্যার জি স্যার 433 আলমগীর হোসেন। 34 মাজেদুর রহমান। 35 আরিফুল ইসলাম। 39 ইয়াসিন আলী। 40 জি স্যার 40 নাহিদ হোসেন। ইয়েস স্যার কে বললেন? ইয়াসিন আলী। জি স্যার স্যার 40 স্যার 440। 440। আচ্ছা আর ইয়াসিন আলী কি আছেন? 39। জি স্যার জি স্যার 441 হানিফ শিকদার। 42 ইয়েস স্যার কবির। 41 42 স্যার 42। আচ্ছা আপনাদের এখানে অন্যজনের আইডি আপনারা কল করবেন না, কারণ আপনারা, আমি যেহেতু মোবাইল নিয়ে জয়েন করছি, আপনারা কিন্তু এখানে কিন্তু নাম আসতেছে যে কে কথা বলতেছেন, কাজেই অন্যজনের আইডি অ্যাটেন্ডেন্স দিবে না। রায়হান রিফাত 44। 45 রাবিয়া বসরি। 45 রাবিয়া বসরি। 46 আয়াত হোসেন। জি স্যার 46 আয়াত হোসেন। 47 ইমরানুল হক। 48 আহসান হাবিব প্রাণ। 50 মাহবুবুর রহমান। ইয়েস স্যার 51 শহীদুল ইসলাম। ইয়েস স্যার 51 450 আছে। হ্যাঁ আছেন, আমি দিছি অ্যাটেন্ডেন্স। 52 আনিসুর রহমান। 53 শহীদুল ইসলাম। 54 মেহেদী হাসান কানন। 55 উজ্জ্বল বিশ্বাস। 57 মেহেদী হাসান। 58 সাকিব হোসেন। 61 রবিউল ইসলাম। ইয়েস স্যার আসি স্যার 63 মিনহাজউদ্দিন শুভ। 64 আমজাদ হোসেন।
65 আব্দুল কাদের, স্যার আসি স্যার 67 ওকে 67 রাকিবুল হাসান রাকিব, 71 হাজ্জাতুল কিবরিয়া হীরা, হাজ্জাতুল কিবরিয়া, 72 জুলফিকার করিম খান, 74 Yes, sir. 82 হাসান, Sir. 82 জি 87 কামরুন নাহার, মিস কামরুন নাহার 87, 88 সাব্বির হোসেন, 90 জুয়েল আহমেদ, 91 রাকিবুল ইসলাম পাঠান আছেন, 98 তপন হোসেন, 99 সোহেল রানা, 506 রাশেদ খান মিলন, 507 ইয়াসির আরাফাত, 507 ইয়াসির আরাফাত, স্যার 506 স্যার রাশেদ খান। হ্যাঁ আপনারটা দিছি, অ্যাটেন্ডেন্স দিছি। 9 বুলবুল আহমেদ, 11 নাইমুর রহমান, 12 শাহিনা আক্তার রিমু, 13 শরীফুল ইসলাম, 15 সাদ্দাম হোসেন, 16 রাশেদুল ইসলাম, 19 কৌশিক আহমেদ, 17 সিরিজের 476 হুমায়ুন কবির আছেন? কেউ বাদ গেলে বলেন, কেউ কি মিস আছে? স্যার 451 তো প্রেজেন্ট হয়েছে না? হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে আজকে আপাতত এই পর্যন্তই থাক। আপনাদের মোটামুটি বেসিক জিনিসগুলো বলানো হয়েছে, আর নেক্সট ক্লাস থেকে আপনারা একটা ক্যালকুলেটর নিয়ে বসবেন। কারণ হচ্ছে আমি তো কাজ আমি আপনাদের একটা করানোর পরে আরেকটা করতে দিব। দেখা যাচ্ছে আমি একটা স্ল্যাব করালাম আর একটা আপনাদের করতে দিলাম, তো ওটা আপনাদের তখন ল্যাব রিপোর্ট হিসেবে কাউন্ট হয়ে যাবে, ওটা থেকে যাবে খাতায়। যখন ফাইনালি সাবমিট করবেন তখন ওটা পিডিএফ করে দিলেই হবে। বুঝা গেছে? তার মানে আমাদের সব কাজ ক্লাসে শেষ হয়ে যাবে। আমাদের সব কাজ স্যার ক্লাসে ওকে শেষ স্যার হয়ে যাবে। এটাই ভালো স্যার। স্যার এটাই ভালো স্যার। হ্যাঁ, তো নেক্সট ক্লাস থেকে আপনারা এটা করবেন যাতে ক্লাসে সব শেষ হয়ে যায়, বাইরে আর কোনো ঝামেলা আর নাই। স্যার ক্লাসে করলে শেষ হয়ে যায়, পরে আর এটা করা হয় না স্যার, একটু ঝামেলা হয়ে যায়, করাও হয় না। হ্যাঁ হ্যাঁ আমি ক্লাসে করাই নেব। আমি যেমন আজকে করতাম, কিন্তু আজকে আপনাদের অনেক কাছে ক্যালকুলেটর নেই, ঠিক আছে? আর ক্যালকুলেটর নিয়ে বসলে পরে দেখা যাচ্ছে আমি একটা বা দুইটা করলাম, আপনারা একটা করলেন, এটাই তখন ল্যাব রিপোর্ট হিসেবে থেকে যাবে। আইডি অনুযায়ী ভ্যারি করবে। এটা আমি একটা অ্যাসাইনমেন্ট কিট করে দিলে এখানে জমা দিয়ে দেবেন, ডেটটা দিয়ে, ঠিক আছে? আর যারা জুমে ক্লাস করতেছেন এরা ফুল মার্কস পাবেন, ওকে স্যার, ঠিক আছে? thank you. এখানে তো অ্যাটেন্ডেন্স ফুল পাবেন, প্লাস আপনাদের ভাইভাতেও আমি এখান থেকে কাউন্ট করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে স্যার, আল্লাহ হাফেজ, ভালো আর থাকেন। যে কোনো সমস্যা, ঠিক আছে, যে কোনো প্রবলেম আমার সাথে আপনারা আলোচনা করতে পারবেন ক্লাসের আমাদের টপিকের ভিতরে বা বাইরে, কোনো সমস্যা নেই। আমি যদি জানি অবশ্যই স্যার। বলে দিব, আর না জানলে আমি চেষ্টা করবো বলার। থ্যাংক ইউ স্যার। আর বইটা আমি দিয়ে দিচ্ছি, পিডিএফটা, এটা আপনাদের কাজে লাগবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে স্যার আজকে